নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল এই ফর্মটি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। 12 পেজের এই ফর্মটি তোমরা সঠিকভাবে কিভাবে ফিল আপ করবে, কোন ঘরে কি কি ডিটেলস তোমরা লিখবে, এর সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদেরকে জমা করতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই একটি ভিডিওতে। একটা পরিবারের জন্য কিন্তু একটাই ফর্ম, আলাদা আলাদা ব্যক্তির জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম কিন্তু হবে না। একটা পরিবারে একটাই ফর্ম পাবে এবং এই একটা ফর্মের মধ্যে কিন্তু যতজন অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবে প্রত্যেককে ডিটেলস তো লিখতে হবে, পাশাপাশি অন্যান্য ব্যক্তি যারা রয়েছে তাদের ডিটেলসগুলিও কিন্তু লিখতে হবে। তো সঠিকভাবে তোমরা কোন ঘরে কি ফিল আপ করবে, কি ডকুমেন্টস দেবে, সমস্ত কিছু একদম A to Z বিস্তারিত আলোচনা করে দেবো। ঠিক আছে, আজকের এই ভিডিওটি দেখার পরে এই অন্নপূর্ণা ভান্ডারের যে নতুন ফর্ম 12 পেজের যে ফর্ম, এই ফর্ম ফিল আপ নিয়ে কারো মনে কোনো কিন্তু ডাউট আর থাকবে না। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, প্রত্যেকটা ঘর একদম ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা প্রথমবার এসছো অবশ্যই একটু ফলো করে নেবে এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাওয়ার জন্য। ফর্মটা কোথা থেকে ডাউনলোড করতে হবে এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এখন চলো দেখে নিই এই ফর্মটা সঠিকভাবে কিভাবে ফিল আপ করবো আমরা। প্রথমেই দেখো এই যে ফর্ম, এই ফর্মটা কিন্তু দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, এটা সঙ্গে হচ্ছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই কারণেই কিন্তু এই ফর্মটা এত বড়, 12টা পেজ রয়েছে এই ফর্মে, বুঝতে পারলে? তো দেখো কিভাবে ফিল আপ করবে এই ফর্মটা, চলো দেখে নিই আমরা। প্রথমে এসো তুমি, প্রথমেই দেখো ফর্মের প্রথমে এখানে দেওয়া হয়েছে বিভাগ, দেখতে পাচ্ছ এই বিভাগের ঘরে, এই যে ঘর, এই ঘরে কিন্তু কেউ কিছু লিখবে না। তুমি যা কিছু ফিল আপ করবে সব এখানে দেখো বিকল্প বা ইনপুট, এই যে ঘর রয়েছে এই ঘরটার মধ্যে তোমাকে ফিল আপ করতে হবে, বুঝতে পারলে? পাশের ঘরে এখানে নির্দেশনা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ কোন ঘরে কি দিতে হবে কিংবা কোথায় টিক দিতে হবে, কি করতে হবে সব বলা হয়েছে। সমস্ত কিছু একে একে তোমাদেরকে বলছি, চলো দেখো। প্রথম যে ঘর রয়েছে 1 নম্বর, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধান যিনি রয়েছে তার নামটা এখানে লিখতে হবে। আচ্ছা, প্রথমেই তোমাদের মনে একটা ডাউট আসতে পারে যে ফর্ম বাংলাতে ইংরাজিতে দুটো ভার্সনেই কিন্তু দিয়েছে, তাহলে ফর্ম ফিল আপ আমরা কোন ভাষায় করব? তুমি যে কোনো ভাষায় করতে পারো। এই ফর্মটা বাংলাতে, তাই বলে যে বাংলাতেই করতে হবে এমন কোনো মানে নেই, তুমি ইংরাজিতেও করতে পারো। আমি তোমাদেরকে প্রিফার করবো ইংরাজিতে করো, কারণ এই ফর্মটা যদি এন্ট্রি হয় অফিসে তাহলে কিন্তু তারা ইংরাজিতে এন্ট্রি করবে। তুমি যদি ইংরাজিতে এগুলো ফিল আপ করো তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে তাদের কাজ করতে, বুঝতে পারলে? এবং ইংরাজিতে ফিল আপ করার সময় প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বড় হাতে লিখবে, বড় হাতে, বুঝতে পারলে? তাহলে কিন্তু ভালো ক্লিয়ার বোঝা যাবে ফর্মটি। ঠিক আছে, এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। পাশাপাশি প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি ঘর কিন্তু তোমাকে ফিল আপ করতেই হবে। ঠিক আছে, এখন আসা যাক, তোমাদের মনে প্রশ্ন আসবে যে পরিবারের প্রধান অর্থাৎ কার নাম লিখবো। এখানে বলাই হয়েছে পরিবার বলতে একসঙ্গে যারা বসবাস করছো এবং একই ঘরের মধ্যে রান্না হচ্ছে, একটাই রান্নাঘর আর কি, সেখান থেকে রান্না করে খাচ্ছ যে সমস্ত ব্যক্তিরা, সেটাকে একটা পরিবার বলছে এই ফর্মে, বুঝতে পারলে? তো একসঙ্গে রান্না বান্না হয়, ভিন্ন হয়নি, এরকম যতজন রয়েছে একসঙ্গে তোমরা কিন্তু একটা পরিবার এবং তোমাদের জন্য একটাই ফর্ম, বুঝতে পারলে? সেই পরিবারের হেড যে রয়েছে, মেন যিনি, তার নামটা এখানে লিখতে হবে। হতে পারে সে পুরুষ হতেই পারে, পুরুষ তো মনে অনেকজন হয়তো ডাউট হয়ে যাবে যে পুরুষ ব্যক্তির নাম কেন লিখবো, অন্নপূর্ণা ভান্ডার তো মহিলারা পাবে। পুরুষ হলেও তোমাকে কিন্তু এখানে লিখতে হবে, প্রত্যেকজনের নাম কিন্তু লিখতে হবে পরিবারের। কারণ কি বললাম, কারণ ফর্মের প্রথমেই দেওয়া হয়েছে পারিবারিক তথ্য সংগ্রহ কিন্তু হচ্ছে এই ফর্মের মধ্যে। ঠিক আছে, এবার কে কে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবে তার জন্য আলাদা করে একটা অপশন দেওয়া হয়েছে নিচে, সেখানে জাস্ট টিক মারবে যে এই ব্যক্তি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করছে, বুঝতে পারলে? সেটা তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। তো পরিবারের প্রধান যে রয়েছে তার নামটা তুমি লিখে দাও। তোমার বাবা যদি হয়ে থাকে বাবার নামটাই লিখে দাও, বাবা যদি জীবিত না থাকে, মা যদি হয়ে থাকে মায়ের নামটা লিখে দাও। এখানে যে নামটা লিখবে তার সঙ্গে এই অন্নপূর্ণা ভান্ডারের আবেদনের কোনো সম্পর্ক কিন্তু নেই, তার জন্য আলাদা করে বিভাগ নিচে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো এখানে তুমি তার নামটা লিখে দিলে। আমার পরিবারে যেমন আমার বাবা যদি গার্জেন হয়, আমার বাবার নামটা আমি এখানে দিয়ে দেবো, বুঝতে পারলে? তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে তাই, তোমার বাবা গার্জেন হলে বাবা, ঠাকুরবাবা গার্জেন হলে ঠাকুরবাবা, মা গার্জেন হলে মা, যিনি গার্জেন রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি তার নামটা কিন্তু এখানে হবে, বুঝতে পারলে? বেশ, নামটা এখানে ভালো করে লিখে দেবে বড় হাতে, যেমন আমি দেখাই, এইভাবে বড় হাতে টাইটেল সহ নামটা কিন্তু এই ঘরে লিখবে, বুঝতে পারলে? হলো। এবার দেখো, সরি, এই লেখাটা হবে এইখানে, পুরো নাম লিখুন বলেছে, এইখানে হবে না। ঠিক আছে, এবার দেখো জন্ম তারিখ। এই যে জন্ম তারিখ, কার জন্ম তারিখ লিখবে? হেড অফ দ্য ফ্যামিলির, অর্থাৎ পরিবারের প্রধান যিনি রয়েছে তার যা জন্ম তারিখ, আধার কার্ড দেখে লিখবে কিন্তু এটা, তার জন্ম তারিখ এখানে প্রথমে দিন, তারপরে মাস, তারপর বছর। আমি একটা লিখে দেখাচ্ছি, সাপোজ 3/10
1990 যদি হয়ে থাকে এইটা, এইভাবে তোমাকে জাস্ট জন্ম তারিখটা লিখে দিতে হবে। এবার 3 নম্বরে কি বলেছে, পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ সে পুরুষ নাকি মহিলা নাকি সেটা লিখতে হবে। যদি পুরুষ হয় পুরুষের ঘরে টিক দিয়ে দাও তুমি, যদি মহিলা হয় তোমার মায়ের যদি নাম দিয়েছো হেড অফ দ্য ফ্যামিলিতে মহিলা দিয়ে দাও, অন্যান্য কেউ থেকে থাকলে সেটা অন্যান্য করতে পারো, ঠিক আছে। 4 নম্বরে বলছে যে পরিবারের প্রধানের আধার নম্বর, তুমি যার নাম এখানে দিলে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির নামে যার নামটা বসিয়েছো তার আধার কার্ড দেখে দেখে তার আধার কার্ড নাম্বারটা তুমি এই ঘরে লিখে দেবে, বুঝতে পারলে। এই ঘরগুলোতে কোনো কিছু লেখার দরকার নেই। 5 নম্বরে বলা হয়েছে ডিজিটাল রেশন কার্ড পরিবারের আইডি যদি থাকে, কাজের পারিবারিক আইডি যদি থাকে। ডিজিটাল রেশন কার্ড এখন প্রত্যেকজনের আছে, যাদেরই আছে প্রত্যেককে ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দাও। এই কার্ড এই হেড অফ দ্য ফ্যামিলির, এখন পর্যন্ত যা যা করছি সব হেড অফ দ্য ফ্যামিলির, অর্থাৎ পরিবারের প্রধান যিনি, কর্তা যিনি তার, ঠিক আছে, তার রেশন কার্ড নাম্বারটা এখানে লিখে দেবো। যদি না থেকে থাকে ডিজিটাল রেশন কার্ড তাহলে এখানে কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। চলো 6 নম্বরটা দেখো, বলা হয়েছে পরিবারের সদস্য, পরিবারের সদস্য সংখ্যা। এবার তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে, পুরুষ মহিলা সব মিলিয়ে কতজন, যদি 5 জন হয়ে থাকে তাহলে তুমি এই ঘরে 5 লিখে দাও। কারো যদি 6 হয়ে থাকে 6 লিখে দাও, কারো যদি 10 হয়ে থাকে 10 লিখে দাও, জাস্ট সংখ্যা লিখে দাও, আর কিচ্ছু নয়। বলা হয়েছে শুধুমাত্র সংখ্যাই লিখুন, বেশ। এবার বলছে দেখো ঠিকানা, এই যে ঠিকানা চেয়েছে, ঠিকানা পরিবারের হেড যিনি তার ঠিকানাটা এখানে দিয়ে দাও। প্রথমে ভিলেজ লিখো, ভিলেজটা লিখে দাও, তারপরে পোস্ট লিখে দাও, পুলিশ স্টেশনটা লিখে দাও, তারপরে ডিস্ট্রিক্টটা লিখে দাও, তারপরে পিনকোডটা লিখে দাও, মানে ফুল যে ঠিকানা রয়েছে এই ঘরের মধ্যে তুমি লিখে দাও। স্থায়ী ঠিকানা বলা হয়েছে, হ্যাঁ, তোমার যে ঠিকানা রয়েছে। এরপর দেখো এখানে 8 নম্বরে বলা হয়েছে যোগাযোগ নাম্বার তোমাকে লিখতে হবে। যোগাযোগ নাম্বার কি লিখবে দেখো এখানে নোটস দেওয়া হয়েছে যে বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ পরিবারের প্রধানের যে নামটা তুমি দিলে না তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই নাম্বারটাকে তুমি এখানে লিখবে। পরিবারের প্রধানের আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবে, বেশ। তারপরে দেখো 9 নম্বরে, এবার এসো 9 নম্বর, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই 9 নম্বরটা ঘরটাই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে কে কে আবেদন করছো সেটা এখানে উল্লেখ করতে হবে, বুঝতে পারলে। তো কি লিখবে, কোনো কিছু দেখার দরকার নাই। এখানে প্রথমে এসো বলেছে পরিবারের প্রধান, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, যার নামটা তুমি প্রথমে লিখে আসলে ফর্মে তার নামটা তুমি আবারও এইখানে টাইটেল সহ নামটা তুমি এখানে লিখে দাও, বুঝতে পারলে। এবার পরিবারে আরও যারা আছে তাদের নাম একে একে আমাদেরকে লিখতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে এবং কে কে আবেদন করছে অন্নপূর্ণা ভাণ্ডারে সেটা আমাদেরকে এখানে জানাতে হবে, বুঝতে পারলে। এবার সাপোজ আমি এখানে আমার বাবার নামটা লিখেছি, আমার বাবার নাম লিখেছি। এবার এই ঘরে জিজ্ঞাসা করা হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তাই বলছে এখানে। তো আমার বাবা তো অন্নপূর্ণা যোজনা কিংবা তোমার বাবা অন্নপূর্ণা যোজনা অন্নপূর্ণা ভাণ্ডার তো পাবে না, কারণ ছেলেরা পাবে না, পুরুষরা পাবে না। তাহলে এই যে হ্যাঁ রয়েছে না, এই হ্যাঁটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির জন্য, এই ঘরে কোনো কিছু লিখতে হবে না, বুঝতে পারলে। আর এখানে হেড অফ দ্য ফ্যামিলি যদি তোমার মা হয়ে থাকে এবং তোমার মার যদি বয়স ঠিকঠাক থাকে, অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার মতো বয়স থাকে, তাহলে তুমি এই ঘরটাতে হ্যাঁ দেবে। অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছে তিনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে চাইছে তাহলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন হবে। আর যদি তিনি পুরুষ হয়ে থাকে কিংবা মহিলাও যদি হয়, তার বয়স হয়তো পার হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি এই ঘরে হ্যাঁ দেবে না, বুঝতে পারলে। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি যদি অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারে তাহলে হ্যাঁ হবে, আর যদি না পারে তাহলে এই ঘরটাতে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার বলছে সদস্যদের নামগুলি লিখতে হবে। তোমার পরিবারের যে সকল অন্যান্য সদস্যরা রয়েছে, ব্যক্তিরা রয়েছে, তাদের নামগুলি একে একে লিখতে হবে এবং তাদের মধ্যে কে কে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবে তাদের পাশে টিক চিহ্ন দিতে হবে, বেশ। আমি আমার বাবার নাম দিয়েছি, তাহলে এখানে এবার আমি আমার মায়ের নামটা লিখব, বুঝতে পারলে, মায়ের নামটা লিখব। তাহলে এখানে আমি আমার মায়ের নামটা লিখবো। এবার কেউ যদি মায়ের নামটা হেড অফ দ্য ফ্যামিলিতে দিয়েছো তাহলে এবার তুমি তোমার নামটা এখানে লিখতে পারো, ঠিক আছে, আমি বোঝাচ্ছি। দেখো এখানে এবার আমি আমার মায়ের নামটা লিখবো, মায়ের জন্ম তারিখ আধার কার্ড দেখে এখানে লিখে দেবো, মায়ের লিঙ্গ ফিমেল এফ লিখে দেবো বা মহিলা লিখে দেবো, বুঝতে পারলে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, পরিবারের প্রধান করেছে আমার বাবা, আর এখানে লিখছে আমার মায়ের নাম, তাহলে ওদের দুজনের মধ্যে সম্পর্ক কি, হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী, সেই কথাটাই আমি এখানে লিখে দেবো, একদম পরিষ্কার। তারপরে
আমার মায়ের আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবো। এবার আমার মায়ের বয়স এখন আছে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করার জন্য, সেই জন্য আমি এইখানে যে আমার মায়ের নামটা লিখলাম সদস্য অনে, এ কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবে। তাহলে কি করব, এর পাশে এখানে যে হ্যাঁ আছে অন্নপূর্ণা ভাণ্ডারে কি আবেদন করতে চাইছো, এই যে হ্যাঁ আছে সেই ঘরটাতে আমি জাস্ট এখানে টিক দিয়ে দেবো। টিক দিয়ে দিলাম মানে আমার মায়ের অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু আবেদন হয়ে গেল, বুঝতে পারলে। এবার আমার মায়ের যদি বয়স পার হয়ে গেছে তাহলে কিন্তু এই ঘরটাতে আমি টিক দেবো না, বুঝতে পারলে তোমরা। আর এখানে যারা যারা এই প্রথম ঘরটাতে যারা যারা হয়তো হেড অফ দ্য ফ্যামিলিতে তোমার মায়ের নাম লিখেছো, এখন তোমার নাম লিখছো, তুমি হচ্ছে পুরুষ ছেলে, তোমার নামটা এখানে যদি লিখছো তুমি, সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে হ্যাঁতে টিক দেবে না, কারণ ছেলেরা তো অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, বুঝতে পারলে। যে যে পাবে তার পাশে হ্যাঁতে টিক চিহ্ন হবে, যে পাবে না তার পাশের হ্যাঁতে কোনো কিছু লেখার দরকার নাই। বেশ, হয়ে গেল। এইভাবে এরপরে আর যে সদস্য রয়েছে তার নামটা এখানে লেখো। আরও একজন যে রয়েছে, হতে পারে আমার নামটা এখানে দিয়েছি, এবার আমার স্ত্রীর নামটা এখানে দেবো, আমার বউ এর নামটা এখানে দেবো, তাহলে আমার বউয়ের নাম এখানে দিলাম, তার জন্ম তারিখ এখানে দিলাম, লিঙ্গ এখানে দিলাম, ঠিক আছে। সমস্ত কিছু দেওয়ার পর আমার বউ অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবে, ঠিক আছে। তাহলে আমি এখানে হ্যাঁতে টিক দিয়ে দেবো। আমার বউ যদি বয়স এখন না হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবে না, আমি ওখানে কিছু দেবো না, বুঝতে পারলে। 2-3টা এখানে দেখিয়ে দিলাম, আশা করি আর বাদবাকিগুলো দেখাতে হবে না, কারণ এখানে সদস্য 3 আরও যে সদস্য আছে তার নাম লিখবে, সদস্য 4-এ আরও যে সদস্য আছে, বাড়িতে আরও যে ব্যক্তিরা আছে তাদের নামগুলো এখানে একে একে লিখবে। সে হতে পারে ছেলে, হতে পারে মেয়ে, হতে পারে যেই হোক না কেন, তাদের নামগুলো এখানে লিখবে। এবং সেই ব্যক্তি যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারে তাহলে এখানে হ্যাঁতে টিক দেবে, আর যদি না পারে হ্যাঁতে টিক দেওয়ার দরকার নেই। বুঝাতে পারলাম এখানে? এই জায়গায় কারো কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, কারণ সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটার উপর নির্ভর করেই কিন্তু তোমার অন্নপূর্ণা যোজনাতে আবেদন হবে, বুঝতে পারলে। চলো নেক্সট পয়েন্টে যাই। 10 নম্বর পয়েন্ট। এখন 10 নম্বর পয়েন্টে দেখো বলা হয়েছে পরিবারের প্রধান পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, ঠিক আছে। দেখো আগের পয়েন্টে একটা জিনিস মিস করে গেছি, এখানে আমি আর একটু বলে দিই। এখানে বলা হয়েছিল যে কোনো শিশু যদি থাকে যার 5 বছরের কম বয়স, 5 বছরের কম বয়স, তার নামটাও তো এখানে সদস্যদের লিখতে হবে। তার ক্ষেত্রে আধার কার্ড নাম্বারটা না দিলে হবে, যদি আধার কার্ড না হয়েছে জাস্ট এনএ লিখে দেবে। এখানে বলাই হয়েছে এনএ লিখতে, বুঝতে পারলে। এনএ লিখে দেবে 5 বছরের নিচে যদি বয়স হয়ে থাকে। চলো নেক্সট পয়েন্টে যাই। 10 নম্বরে দেখো এবার হেড অফ দ্য ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্টটা এখানে লিখতে হবে। কোন অ্যাকাউন্টটা লিখতে হবে? যে অ্যাকাউন্টটার সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে, যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা ওখানে লিখবে, ঠিক আছে। তুমি যদি না জেনে থাকো যে তোমার কোন অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কি নেই, কিভাবে চেক করবে কিংবা কিভাবে অনলাইনে নিজের ফোন থেকে ডিবিটি লিঙ্ক করতে পারবে, সেই ভিডিও অলরেডি আমরা কিন্তু আগেই দিয়ে দিয়েছি। কেউ যদি না দেখেছো তাহলে দেখে নেবে এরপরের ভিডিওতে। তাহলে তুমি সেই ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে দিয়ে দিলে, যে পরিবারের প্রধান কর্তা রয়েছে তার অ্যাকাউন্ট ব্যাংকের নাম, এখানে ব্যাংকের নামটা এখানে দিয়ে দিলে, নিচের ঘরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিলে এবং এখানে আইএফসি কোডটা দিয়ে দিলে। এখানে দেখো বলাই হয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। প্রত্যেকজনের কিন্তু ডিবিটি লিঙ্ক যে ব্যাংকের সঙ্গে আছে সেই ব্যাংকটাই কিন্তু দিতে হবে। বেশ, প্রধানের হয়ে গেল। এবার হচ্ছে সদস্য 1। এই সদস্য 1-এ কার নাম দেবে? এর আগে ফর্মের প্রথম পোর্শনের দিকে আমরা যেখানে সদস্য 1-এ যার নাম দিয়েছি না, তার ডিটেলসটা এখানে হবে, বুঝতে পারলে। প্রথম দিকে যেখানে সদস্য 1-এ যার নাম দিয়েছি, এবার তার ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে, আইএফসি কোড এখানে লিখতে হবে। প্রত্যেকজনের কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতেই হবে, বুঝতে পারলে, বাধ্যতামূলক এটা। বেশ, তারপরে 2 নম্বর সদস্যতে তুমি উপরে যার নাম লিখে এসেছিলে তার ব্যাংকের নাম, অ্যাকাউন্ট, আইএফসি কোড, এইভাবে প্রত্যেকটা সদস্যের জন্য এখানে লিখতে হবে, বুঝাতে পারলাম। 11 নম্বরে দেখো, 11 নম্বরে বলা হয়েছে যে এপিক কার্ড নাম্বার এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য বা ভোটার তালিকার অংশ নম্বর সহ এখানে কিন্তু লিখতে হবে। অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে এবং ভোটার লিস্টে তোমার নামটা কোন অংশে রয়েছে সেই অংশ নাম্বারটা লিখতে হবে। এর জন্য তোমাদের ভোটার লিস্ট দরকার। নতুন ভোটার লিস্ট আশা করি প্রত্যেকের কাছে আছে, না থাকলে মোবাইল থেকে ডাউনলোড করে দেখে নেবে। তোমার যে নাম রয়েছে ভোটার লিস্টে সেখানে অংশ নাম্বার কী রয়েছে, অংশ নাম্বারটা শুধু দরকার। এবার দেখো হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ড নাম্বারটা তুমি এখানে লিখে দাও। বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এখানে লিখতে হবে, কোন বিধানসভা এবং কোন অংশ নম্বরে তোমার নামটা রয়েছে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, সেটা ওখানে লিখতে হবে। এবার আবার চলে এসো সদস্য 1-এ। প্রথমে সদস্য 1-এ যার নাম তুমি দিয়েছিলে তার এবার ফিল আপ হবে। তার ভোটার কার্ড নাম্বার দিয়ে দাও এখানে, বিধানসভার নাম এবং অংশ নাম্বার দিয়ে দাও। সেকেন্ড ব্যক্তি যার নাম তুমি ফর্মের প্রথম দিকে লিখেছিলে সদস্য 2-এ, তার ভোটার কার্ড নাম্বার দিয়ে দাও, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার দিয়ে দাও। এভাবে প্রত্যেকজনের ফিল আপ করে দাও, বুঝতে পারলে। চলো নেক্সট 12 নম্বর বিভাগ দেখো।
12 নম্বর বিভাগে বলা হচ্ছে তুমি এসসি এসটি ওবিসি জেনারেল কোন কাস্টের, যদি জেনারেল হয়ে থাকো এখানে টিক মারবে, যদি তুমি এসসি হয়ে থাকো এটাতে টিক মারবে, যদি ওবিসি হয়ে থাকো এটাতে টিক মারবে, ঠিক আছে, যার যেটা কাস্ট রয়েছে সে সেখানে কিন্তু টিক মারবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু বলা হয়েছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল বা শংসাপত্র, তারপরে ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি, ঠিক আছে, যার যার রয়েছে সে কিন্তু সেই ঘরে টিক মারবে এবং সার্টিফিকেটটা জেরক্স দিয়ে দেবে। দেখো রেশন কার্ডের ডিটেলস এবার কিন্তু এখানে চাওয়া হয়েছে, কি বলা হয়েছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ দেবে, আর যদি না থেকে থাকে তাহলে নাতে টিক দেবে। হেড অফ দ্য ফ্যামিলির, বুঝতে পারলে, হ্যাঁ কিংবা না, আশা করি প্রত্যেকের হ্যাঁ হবে। তারপরে দেখো যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করো। এবার রেশন কার্ডটা তোমার কোন কার্ড সেটা কিন্তু এখানে দিতে হবে। রেশন কার্ডের প্রথমে লেখা থাকবে, যদি AAY দিয়ে শুরু হয় তাহলে এটা দিয়ে দেবে, যদি SPHH দিয়ে শুরু হয় যেটা দিয়ে নাম্বারটা যেটা দিয়ে শুরু হয়েছে সেই ঘরে জাস্ট টিক মেরে দেবে। বেশ, 3 নম্বর পয়েন্ট দেখো, বলা হয়েছে যে পরিবারটির রেশন দোকান থেকে মাসিক রেশন তুলেছেন কিনা, মাসের যে রেশন সেটা তুলেছো কিনা, যদি হ্যাঁ হয় আশা করি প্রত্যেকেই তুলে থাকো তাহলে এখানে হ্যাঁ দিয়ে দেবে। তারপরে দেখো এবার সম্পদ চেয়েছে, সম্পদে বলছে বাড়ির ধরন, তোমার বাড়ি কেমন, বলা হচ্ছে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, 3 বা তার বেশি পাকা রুম রয়েছে কিনা, পাকা ঘর রয়েছে কিনা সেটা, যদি হ্যাঁ থেকে থাকে তোমার পাকা ঘর তাহলে তুমি হ্যাঁতে টিক দেবে, আর যাদের নেই তারা নাতে টিক দেবে, বুঝতে পারলে। বলা হয়েছে যে পারিবারিক জমির মালিকানা, তোমার কি জমি রয়েছে, তোমাদের পরিবার রয়েছে সেই পরিবারে কারো নামে কি জমি রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দেবে, যদি না থেকে থাকে নাতে টিক দেবে, বুঝতে পারলে। যদি হ্যাঁ টিক দাও, দেখো এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশন নথি বা মিউটেশনের কপি বা ROR, তারপরে হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড, যে কোনো একটা জিনিস কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে চলো 3 নম্বরে দেখো, বলা হয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, তুমি যে পরিবারে যাদের যাদের নাম দিলে তাদের প্রত্যেকজনার নাম মিলিয়ে, মানে প্রত্যেকজনার কারো যার যার নামে জমি আছে সেই সমস্ত জমি মিলিয়ে কত জমি তোমাদের পরিবারের রয়েছে সেটা শতকে এখানে লিখতে হবে। তারপরে দেখো বলা হয়েছে যানবাহন, বলা হয়েছে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, অবাণিজ্যিক গাড়ির কথা বলা হচ্ছে কিন্তু, অবাণিজ্যিক যেগুলো বাণিজ্য করছো না সেরকম গাড়ি, ঠিক আছে, নিজের পার্সোনাল গাড়ি যেগুলো থাকে সেরকম 4 চাকা গাড়ি যদি কারো থেকে থাকে হ্যাঁ দেবে এখানে। হ্যাঁ দেওয়ার পরে গাড়ির দেখো সংখ্যা কতগুলো গাড়ি রয়েছে এখানে লিখতে হবে, যদি একটা হয় 1 লিখবে, দুটো হলে 2 লিখবে, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে। বেশিরভাগ জনেরই এখানে এটা না হবে, কারণ সবারই তো গাড়ি নেই না 4 চাকা, তাহলে নাতে তুমি ঠিক করলে এগুলো আর কোনো কিছু লিখতে হবে না, বুঝতে পারলে। এবার বলছে 5 নম্বরে যে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমার কথা এখানে জানা হয়েছে। তোমার পরিবারের যদি কারো স্বাস্থ্য বীমা থাকে তাহলে এখানে হ্যাঁতে করবে, আর যদি না থাকে তাহলে না করবে, বুঝতে পারলে, জাস্ট এতটুকু। যদি হ্যাঁ করো তুমি যে স্বাস্থ্য বীমা তোমার আছে তাহলে কোন বিভাগে, সরকারি না বেসরকারি সেটা লিখতে হবে, এবং বিমার অঙ্ক কত টাকার স্বাস্থ্য বীমা আছে মোট টাকাটা এখানে লিখতে হবে, এবং প্রিমিয়াম কত করে তোমাকে দিতে হয় সেটাও কিন্তু এখানে লিখতে হবে, মাসে মাসে বা বছরে কত করে দিতে হয় সেটা ওখানে লিখতে হবে, ঠিক আছে। এটা হেড অফ দ্য ফ্যামিলির গেল। এবার সেম একই জিনিস প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে, যদি সদস্য একে তুমি যার নাম লিখেছো তারও যদি বিমা থাকে তাহলে তুমি এগুলো করবে, যদি না থাকে কোনো কিছু করার দরকার নেই। সদস্য 2 এ যার নাম দিয়েছিলে তারও যদি বিমা থাকে এই ঘরটা ফিল আপ করবে, যদি না থাকে কোনো কিছু করার দরকার নেই। এভাবে 5টা সদস্যর জন্যই কিন্তু লিস্ট রয়েছে, যার যার বিমা আছে তার তার ঘর তুমি ফিল আপ করবে, যার যার নেই কোনো কিছু করার দরকার নেই। এবার বলছে আয় বা পেশা, দেখো কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, আয়কর আয় বা কর যারা প্রদান করো তারা হ্যাঁ করবে এখানে, আর যারা আয় মানে কর যারা দেয় না বা এখানে আয়কর প্রদান করেন না লাগে না যাদের, তারা এখানে না করবে। যদি হ্যাঁ হয় তাহলে এই ঘরটা কিন্তু ফিল আপ করতে হবে। দেখো যদি হ্যাঁ হয়, হ্যাঁ যদি হয় হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান কার্ড নম্বর সহ এই ঘরগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। যদি হেড অফ দ্য ফ্যামিলি আয়কর দেয় তাহলে তার নাম এবং প্যান কার্ড নাম্বার দিতে হবে, যদি ও না দিয়ে সদস্য অনে যার নাম দিয়েছো সে যদি দিয়ে থাকে তার নাম এবং তার প্যান কার্ড, মানে যে কর দেয় তার নামটা এখানে লিখতে হবে। আর যে কর হয়তো কেউই হয়তো দাও না, কারো হয়তো করের দিতে হয় না, প্রয়োজন নেই, তাহলে কিন্তু কারো নাম এখানে কারো নামে প্যান কার্ড নাম্বার দেওয়ার দরকার নেই, নাম প্যান কার্ড নাম্বার, বুঝতে পারলে। এবার বলছে কর্মসংস্থানের ধরন চেয়েছে 3 নম্বরে। দেখো পরিবারের প্রধান, পরিবারের যিনি প্রধান রয়েছে তার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু যাই কিছু চাওয়া হচ্ছে প্রথমে পরিবারের প্রধানের, তারপরে সদস্য 1 এর, তারপরে সদস্য 2 এর, এইভাবে
প্রত্যেকজনের জন্য কিন্তু আলাদা আলাদা, বুঝতে পারলে? তো পরিবারের প্রধান কি কাজ করে এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সরকারি ক্ষেত্রে কাজ যদি করে থাকে এইটাই টিক দেবে, যদি পরিযায়ী শ্রমিক হয় এইটাই দেবে, যদি বেকার থাকে তাহলে এইটা দেবে, অন্যান্য কিছু হলে এখানে টিক দেবে। যে যা কাজ করে সেটা কিন্তু এখানে দেবে। সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন যদি থাকে, প্রয়োজনীয় নথি স্বঘোষণা জমা দিন যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে কাজের বিষয়, সেটা জেরক্স কিন্তু তোমরা দিতে পারো। হেড অফ দ্য ফ্যামিলির হলো। এবার সদস্য যিনি রয়েছে, 1 নম্বর সদস্যতে যার নাম তুমি লিখেছিলে তার ক্ষেত্রে সেম জিনিস, সে কি কাজ করে সেই ঘরে টিক দিতে হবে। 2 নম্বর সদস্যের ক্ষেত্রেও তাই, সে কি কাজ করে সেই ঘরে, যদি বেকার হয়ে থাকে বেকার, হাউস ওয়াইফ হলে এখানে তোমরা দিয়ে দিতে পারো যে অন্যান্য দিতে পারো, কিংবা অন্য কোনো কাজ করতে থাকলে সেই ঘরে টিক দিতে পারো। এভাবে প্রত্যেকটা সদস্যের জন্য কিন্তু তোমাকে টিক দিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? এবার দেখো পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এখানে চাওয়া হয়েছে, অর্থাৎ কতজন শিক্ষিত কতজন অশিক্ষিত সেটি চাওয়া হয়েছে, ঠিক আছে? দেখো তোমার পরিবারে যদি 5 জন থেকে থাকে তার মধ্যে হয়তো 2 জন শিক্ষিত, তাহলে তুমি এই শিক্ষিতর ঘরে 2 দাও, বাদ বাকি 3 জন অশিক্ষিত, তাহলে অশিক্ষিতর ঘরে 3 দাও, বুঝতে পারলে? 2 আর 3 5 হয়ে গেল। বেশ, পরিবারের প্রধান কি শিক্ষিত, যার নাম হেড অফ দ্য ফ্যামিলিতে লিখেছো সে কি শিক্ষিত, যদি শিক্ষিত হয় শিক্ষিতর ঘরে টিক দিয়ে দাও, ঠিক আছে? এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি তার, যদি মাধ্যমিক হয় মাধ্যমিক লিখে দাও, এইচএস হলে এইচএস লিখে দাও, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন লিখে দাও, যা তার কোয়ালিফিকেশন রয়েছে সর্বোচ্চ সেই কোয়ালিফিকেশনটা এখানে, যোগ্যতাটা এখানে লিখে দাও। আর যদি অশিক্ষিত হয় তাহলে কোনো কিছু লেখার দরকার নেই, এখানে জাস্ট টিক দিয়ে দাও, আর কোনো কিছু লিখতে হবে না। সেম একই রকমভাবে প্রত্যেকটা সদস্যের জন্য তুমি করে দাও। কেউ শিক্ষিত হলে শিক্ষিত করে তার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এখানে লিখে দাও, আর অশিক্ষিত হলে অশিক্ষিততে টিক দিয়ে দাও, প্রত্যেকটা সদস্য, ঠিক আছে? প্রত্যেকটা সদস্যর জন্য। বেশ, এবার বলছে দেখো কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী বা সাংসদ বা বিধায়ক বা পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, এর মধ্যে যদি কেউ যদি হয়ে থাকে তাহলে কিন্তু হ্যাঁ করবে, এবং যিনি এই পদে রয়েছে তার সদস্য নম্বর লিখতে হবে। আর যদি কেউ না হয়ে থাকে তাহলে না লিখবে, বুঝতে পারলে? এগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়। দেখো কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, কেউ যদি পেনশন পেয়ে থাকে তাহলে হ্যাঁ করবে, এবং যে পাচ্ছে তার নম্বরটা এখানে দেবে। 1 নম্বর যে সদস্য লিখেছো সে যদি পেনশন পাচ্ছে এখানে 1 নম্বর দিয়ে দিবে, যদি হয়তো 4 নম্বরে যার নাম লিখেছিলে সে পেনশন পাচ্ছে তাহলে শুধুমাত্র এখানে 4 দিয়ে দেবে, বুঝতে পারলে? যদি না পেয়ে থাকে নাতে টিক দিয়ে দেবে, আর কোনো কিছু লেখার দরকার নেই, ঠিক আছে? চলো নেক্সট, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছে, কোনো সদস্য যদি জিএসটি দিয়ে থাকে হ্যাঁ দেবে, যদি না দিয়ে থাকে তাহলে না দেবে। যদি জিএসটি দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু জিএসটি নাম্বারটা এখানে দিতে হবে। বেশ, পরিবারের মোট বার্ষিক আয় কত, পরিবারের মোট বার্ষিক আয় বলছে, মানে যত সদস্য আছে সবাই মিলে কত টাকা ইনকাম করছো বছরে, সেটা আনুমানিক একটা অঙ্ক কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। তারপরে অন্যান্য পরিচয় নথিতে দেখো এখানে বলা হয়েছে সিএএ নাগরিকত্বের জন্য যারা আবেদন করেছো তাদের ক্ষেত্রে এটা, বুঝতে পারলে? সবার জন্য না। তুমি যদি হেড অফ দ্য ফ্যামিলির জন্য যদি আবেদন করে থাকে সিএএতে তাহলে এখানে তার নাম এইটা দিয়ে দিবে, আর যদি প্রযোজ্য নয় অর্থাৎ কেউ আবেদন করনি দরকার নেই, প্রযোজ্য নয় এখানে টিক দিয়ে এগিয়ে যাবে। প্রত্যেকটা সদস্যের জন্যই কিন্তু করতে হবে এটা, বুঝতে পারলে? এরপরে দেখো বলা হচ্ছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড ARD, তারপরে শিল্প ক্রেডিট কার্ড কিংবা মৎস্যজীবী ক্রেডিট কার্ড কিংবা শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদির মধ্যে কোনো কিছু যদি তোমার থেকে থাকে সেটা কিন্তু এখানে প্রত্যেকটা সদস্যের জন্য লিখতে হবে। যার নামে আছে তারটা লিখতে হবে, যার নামে নেই কোনো কিছু লেখার দরকার নেই, বুঝতে পারলে? এখানে হেড অফ দ্য ফ্যামিলি হলে তার এখানে নাম্বারটা দিয়ে দিবে, তারপরে যে নাম্বার এখানে দেখো কেসিসি যে নাম্বার রয়েছে না, ক্রেডিট কার্ড নাম্বার, আইডি সংখ্যা দিতে হবে, যে তারিখে ইস্যু হয়েছে সেটা। এর নামে যদি না থাকে কোনো কিছু লেখার দরকার নেই, এর নামেও নেই কোনো কিছু লেখার দরকার নেই, হয়তো সদস্য 2 যার নাম দিয়েছিলে প্রথমে তার নামে আছে, তার ডিটেলসটা এখানে লিখবে, বাদ বাকি লেখার দরকার নেই। সঙ্গে দেখো প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণও কিন্তু তোমাকে দিতে হবে যদি তোমার নামে থেকে থাকে, বুঝতে পারলে? তারপরে দেখো যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালের বিচারাধীন কিনা, ট্রাইব্যুনালের জন্য যদি তুমি আবেদন করেছো, এই স্যারের নাম বাদ পড়েছিল তারপরে যদি আবেদন করেছো তাহলে এই ঘরটি ফিল আপ করতে হবে। এবং যাদেরকে আবেদন করতে হয়নি, কোনো অসুবিধা হয়নি এই স্যারে, তাদের এখানে প্রযোজ্য না, এটা করে দিলেই কিন্তু হয়ে যাবে, বুঝতে পারলে? আর যদি হ্যাঁ করো, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ কিন্তু তোমাকে লিখতে হবে, এবং সেটা প্রত্যেকটা সদস্য দেখো হয়তো কোনো একটা সদস্য SIR ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছো তার ক্ষেত্রে সেটা ফিল আপ করবে, বাদ বাকিগুলো এখানে কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, দেখো বলা হয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত
পরিবারের সকল শিশুর বিবরণ। এবার তোমার পরিবারের যে সকল শিশুগুলো আছে যারা বিদ্যালয়ে পড়ছে কিংবা কোনো স্কুলে পড়ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাদের ডিটেলসগুলো এখানে দিতে হবে। ঠিক আছে, দেখো যেখানে শিশু সদস্য 1 1 নম্বর শিশু, একটা শিশুর নাম, হতে পারে 3-4টা শিশু আছে, প্রত্যেকটার জন্য ঘর আছে। দেখো শিশু সদস্য 2 মানে 2 নম্বর শিশু, 3 নম্বর শিশু, এইভাবে অনেকগুলো ঘর আছে। তুমি প্রথম যে শিশু রয়েছে তার নামটা এখানে দিয়ে দাও, কোন শ্রেণীতে অর্থাৎ কোন ক্লাসে পড়ছে এখানে লিখে দাও, কোন বিদ্যালয়ে অর্থাৎ স্কুলে পড়ছে লিখে দাও, ধরন কি নিয়ে পড়ছে এটাও তুমি লিখতে পারো ধরনটা। তারপরে এখন তোমাকে সিলেক্ট করতে হবে সরকারি স্কুলে যদি পড়ে এটাতে টিক মারো, যদি বেসরকারি স্কুলে পড়ে এইটাতে টিক মারো, যদি স্বীকৃত মাদ্রাসায় পড়ে এটাই টিক মারো, অন্যান্য মাদ্রাসা হলে এটাই টিক মারো, এবং অন্যান্য কোনো স্কুলে যদি পড়ে থাকে এখানে অন্যান্যটা লিখে দেবে এখানে টিক মেরে। বুঝতে পারলে? এবং এখানে দেখো বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলেই অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং বা হোম স্কুলিং ইত্যাদি এইসব স্কুলে পড়লে কিন্তু অন্যান্যতে সিলেক্ট করে এখানে সেটা তোমাকে লিখতে হবে। 1 নম্বর শিশু গেল। সেম একই পদ্ধতিতে আরও যদি শিশু থেকে থাকে তাদের ক্ষেত্রেও এখানে ডিটেলসগুলো তুমি দিয়ে দেবে। বুঝতে পারলে? বেশ, এবার বলছে শিশুদের টিকাকরণ। শিশু যদি থাকে তার টিকাকরণ তো হবেই। বলছে শিশু 1 নম্বর শিশু যে রয়েছে তার কি টিকাকরণ সম্পূর্ণ হয়েছে? যদি টিকাকরণ সম্পূর্ণ হয়ে থাকে এখানে টিক দিয়ে দাও, যদি না হয়ে থাকে তাহলে করা হয়নিতে টিক দিয়ে দাও। বুঝতে পারলে? এবং প্রত্যেকটা শিশুর জন্য এটা করে দাও, প্রত্যেক জনের জন্য। বুঝতে পারলে? এগুলো আশা করি বোঝানোর কিছু নেই। দেখো সরকারি প্রকল্পে আওতার সুবিধা, বলছে আপনি কি কোনো সরকারি প্রকল্পে সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন সেটা তোমাকে এখানে জানাতে হবে। পরিবারের প্রধান যে রয়েছে সে যদি অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকে, হয়তো হতে পারে সে বৃদ্ধ ভাতা পাচ্ছে, কিংবা মহিলা হলে হতে পারে হয়তো সে বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতা, কিংবা তোমার হ্যান্ডিক্যাপ ভাতা, যে সকল অন্যান্য সুবিধা, কৃষক বন্ধু ইত্যাদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা যদি পাচ্ছে তাহলে এখানে হ্যাঁ দিয়ে দাও। এবং কোন প্রকল্পের সুবিধা পাচ্ছে এখানে দেখো কোন প্রকল্পের নাম, এবং আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান। দেখো প্রকল্প থেকে এখানে হ্যাঁ কিন্তু করবে না, হ্যাঁ যদি তুমি প্রকল্প থেকে সরে যেতে চাইছো হ্যাঁ করতে পারো এখানে। তো কোন কোন প্রকল্প পাচ্ছ এখানে, কৃষক বন্ধু, বৃদ্ধ বা বার্ধক্য ভাতা, কিংবা হ্যান্ডিক্যাপ ভাতা, কিংবা অন্য কোনো ভাতা, অন্য কোনো প্রকল্প, সেগুলো একে একে কিন্তু লিখতে হবে। এটা হেড অফ দ্য ফ্যামিলির গেল প্রথমে, মেন সদস্য যে রয়েছে তার ক্ষেত্রে। দেখো সদস্য 1 এবার 1 নম্বর সদস্য যে যিনি আছেন তিনিও যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবে, আর যদি অন্য কোনো সুবিধা না পাচ্ছে সরকার থেকে জাস্ট না করে দেবে, এগুলো কোনো কিছু লেখার দরকার নাই না করলে। আর তুমি যদি হ্যাঁ করো তাহলে যে প্রকল্প পাচ্ছ সেই প্রকল্পের নামগুলি এখানে কিন্তু তোমাকে লিখতে হবে, এবং এই প্রকল্প থেকে তুমি যদি নিজেকে প্রত্যাহার করতে চাইছো তাহলে হ্যাঁতে কিন্তু টিক দিতে হবে। বুঝতে পারলে? চলো, প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা আলাদা করে ঘর রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। ঠিক আছে, বেশ হয়ে গেল। এবার এখানে দেখো বাদ দেওয়া হলে কারণ, অফিসার কর্তৃক পূরণীয়। এখানে এই ঘরটা তোমাদের কিছু লিখতে হবে না, অফিসাররা লিখবে। তারপরে এখানে ঘোষণা ও সম্মতি। দেখো আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি যা যা বললাম সমস্ত কিছু সত্য, যা যা ডকুমেন্টস দিচ্ছি সব সত্য, যেমনটা ডিক্লারেশন হয় এরকম এখানে রয়েছে। তোমরা চাইলে এটা পড়তে পারো যে তুমি সঠিক তথ্য দিচ্ছ সরকারকে, সেটাই আর কি একটা সম্মতি, এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে নিচে এসে এখানে সই করে দেবে, যে কেউ সই করতে পারো, ফর্মটা যে ফিল আপ করছো সে, যে জমা দিচ্ছ সে, হেড অফ দ্য ফ্যামিলিকেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এখানে একটা সই করে দাও, আর কোনো কিছু তোমাকে করতে হবে না। এরপরে যেটুকু রয়েছে ফর্মে এইটুকু শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, অর্থাৎ যারা স্যার রয়েছে, অফিসার রয়েছে, তারা কিন্তু এটা ফিল আপ করবে। এই বাদ বাকি ঘরগুলো কিন্তু ফিল আপ করবে। বুঝতে পারলে? যা যা রয়েছে সব কিন্তু তারা ফিল আপ করবে, তোমাকে আর ফিল আপ করতে হবে না। ঠিক আছে, অনেক জায়গায় এই ফর্মটি হতে পারে পঞ্চায়েত কিংবা ব্লক থেকে অফিসাররা এসে তোমার ঘরে হয়তো ফর্মটি দিয়ে ফিল আপ করে নিয়ে যাচ্ছে, অনেক জায়গায় নিজেদেরকেও ফিল আপ করতে হতে পারে। তো ফর্মটি কীভাবে সঠিক নিয়মে ফিল আপ হচ্ছে সেটাই তোমাদেরকে দেখালাম। যদি অফিসাররা ফিল আপ করে দেয় তুমি একটু চেক করে নেবে সব ঠিকঠাক আছে কিনা, নিজে করলে তো আরও ভালো। এছাড়া অনলাইনেও কিন্তু হবে, যারা চাইছো অনলাইনেও ফর্ম ফিল আপ করতে খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আমরা দেখিয়ে দেবো অনলাইনেও তোমরা কীভাবে সঠিক নিয়মে অনলাইনে ফর্ম ফিল আপ করবে সেগুলো দেখিয়ে দেবো। আচ্ছা, এর সঙ্গে ডকুমেন্টস কী কী দেবে পাশে তো লেখাই ছিল যে কার কী কী লাগবে, আমি যেগুলো নোট করে এলাম সেগুলো তো লাগবে। এছাড়া প্রত্যেকের আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, এই ডিটেলসগুলো কিন্তু জেরক্স লাগবে। এখন জেরক্স করা দরকার নেই, ফর্মটা যখন জমা নেবে তখন স্যাররা বললে তখন জেরক্স করে দেবে, কিন্তু এই সকল ডকুমেন্টসগুলি আশা করছি প্রত্যেকের লাগবে। ফর্মে কিছু উল্লেখ কিন্তু করা নেই এখনও। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমাদেরকে যদি বোঝাতে পেরেছি, অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে যে কারো কোনো জায়গায় প্রবলেম হচ্ছে কিনা বুঝতে পারলে। এবং পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই একটু ফলো করে রাখবে, তাহলে এই সম্পর্কিত যে কোনো ভিডিও যখনই আমরা নিয়ে আসবো সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।